তে জাঙ্কুক ভাই নাকি গ্রামে এসেছে। জিমিনের মুখ থেকে কথাটা শুনে তে জিমিনের দিকে তাকায়। কি, জাঙ্কুক ভাই গ্রামে এসেছে? দুজনে আবার চুপ হয়ে যায়, কারণ ক্লাস চলতেছে তখন। কলেজ শেষে দুই বান্ধবী বাড়ির পথে হাঁটা ধরে। তে বরাবরই চুপচাপ, আর পাশে জিমিন সে বকবক করে যাচ্ছে লাগাতার। তে অবশ্যই বিরক্ত হয় না, এতে ভীষণ ভালো লাগে তার। তে আর জিমিনদের বাড়ি পাশাপাশি। সে ছোটবেলা থেকে দুজন একসাথে খেলাধুলা পড়ালেখা করে, বেশ ভালো বন্ডিং দুজনের মধ্যে। কলেজ থেকে বেরিয়ে পশ্চিমের দিকে মিনিট 3 মিনিট হাঁটতে গেলে বিশাল বড় একটা হিজল গাছ। এই গাছটার নিচে সবসময় ছেলেদের একটা দলবল থাকবে, আর সেই দলের লিডার হচ্ছে এলাকার চেয়ারম্যান কিম নামজনের ছোট ছেলে জিয়ন চাংকুক। অনেকদিন যাবত সেখানে সেই দলটা আর দেখা যায় না, তার কারণ জাংকুক গ্রামে ছিল না। কিন্তু আজ ওখানে অনেকগুলো ছেলে রয়েছে। তার মানে কি জিমিন সত্যি কথা বলছে, জাংকুক ভাই গ্রামে ফিরে এসেছে? কথাটা ভাবতে তের গলা শুকিয়ে গেল। সে চায় না এই লোকটার সামনে পড়তে। লোকটাকে দেখলে বুকের ভিতর কেমন কেমন করে, মুখে কথা বলার শক্তি পায় না তে। এই লোকের চাহনিতে কিছু একটা আছে। তে লোকটার সাথে কখনোই চোখে চোখ রেখে কথা বলতে পারে না। কি আছে ওই চোখে, তে সেটা ভেবে পায় না। এই তে, জাঙ্কুক ভাই না এদিকে আসতেছে। জিমিনের কথায় তে চোখ তুলে তাকায়, দেখে সত্যি বলিষ্ঠ শরীর, সুদর্শন পুরুষ তার জাঙ্কুক ভাই এদিকে আসতেছে তাদের দিকে। তের বুকের মধ্যে দুপ দুপ করে ওঠে। জাঙ্কুক তাদের কাছে এসে গুনে গুনে 3 কদম দূরত্ব নিয়ে দাঁড়ালো। ততটা দূরে যতটা দূরে দাঁড়ালে কেউ খারাপ দৃষ্টিতে দেখবে না। জাঙ্কুকের থেকে একটু দূরত্ব নিয়ে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুকের পেছনে ইনু আর সোবিন। মূলত তার সবসময় জাঙ্কুকের পাশাপাশি থাকে, জাঙ্কুকের সাথে। জিমিন হালকা হেসে জাঙ্কুককে তার ভালোমন্দ জিজ্ঞাসা করে। জাঙ্কুকও উত্তর দেয়। তের দিকে তাকিয়ে তেকে বলে ওঠে জাঙ্কুক, মেম্বারের ছেলে কি বলেছে তোকে? তে এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিন্তু জাঙ্কুকের মুখে এমন প্রশ্ন শুনে চমকে ওঠে। মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকায়, তবে বেশিক্ষণ তাকাতে পারে না। আবারও নিচের দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে, চুপ করে আছিস কেন, বল? জাঙ্কুকের ছোট একটা ধমকে এবার দুজন দুজনের হাত কামছে ধরল। তে ঠোঁট দুটো তির করে কাঁপছে। কাঁপা কণ্ঠে তেরা করে উত্তর দিল, আপনাকে কেন বলবো? জাঙ্কুক এমন উত্তর আশা করেনি, তবে নিজের রাগ নিয়ন্ত্রণ করে চোখ বন্ধ করে কোমরে 2 হাত রাখে। সেটা না হয় সময় বলে দেবে, সামনে পরীক্ষা না, মন দিয়ে পড়বে। তারপর জিমিনের দিকে তাকিয়ে কিছুটা ইশারা করতে জিমিন তের হাত ধরে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক সেখানে দাঁড়িয়ে থেকে তাকিয়ে রইল তের দিকে। মেয়েটা তাকে ভয় পায় নাকি বিরক্ত হয় সেটা জাঙ্কুক বুঝে না, তবে এড়িয়ে চলতে চায় সব সময়, এটা ঠিক বুঝে। ইনু আর সোবিন দৌড়ে আসে জাঙ্কুকের কাছে। ভাই, আপনি সব জানার পরও কেন এসব প্রশ্ন করলেন? জাঙ্কুক জবাব দিল না। তারা বিরক্ত হয়। এই ছেলের মাথায় কি চলে সে একমাত্র সে জানে। কাল ছেলেটাকে একবার নিয়ে আসিস তো, আমি দেখতে চাই ওই মেম্বারের ছেলে কলেজাটা কত বড়। জিয়ন জাঙ্কুকের কলেজায় হাত দেয়। কিম নামজুনের তোচর। স্যার, ছোট সাহেব আবার মেয়েটার সাথে কথা বলছে। নামজুন চায়ের কাপটা নিজের মুখের সামনে ধরেছিল মাত্র, কিন্তু এমন কথা শুনে চাটা আর মুখে নিল না। একটু চিন্তিত হলো, তবে আবার মুচকি হেসে চা খেতে খেতে বলে, তুমি চিন্তা করো না রহমত, আমাদের আর কিছুই করতে হবে না। এখন যা করার মেম্বার নিজেই ওর ছেলেকে দিয়ে করিয়ে নেবে। রহমত আলীর কথাগুলো ঠিক মানে বুঝতে পারে না, তবে তার স্যারের মাথায় যে ভালো কিছু চলছে সেটা বুঝতে পারে। আর হ্যাঁ, মেয়েটার বাবাকে একবার আমার সাথে দেখা করতে বলো, খবর পাঠাও। নামজুন মনে মনে বলে ওঠে, আজ থেকে 3 বছর আগে যা আমি হতে দিইনি, আজ 3 বছর পরে কি করে সেটা হতে দিই। এত রাতে এখানে কি করছো মেয়ে? হঠাৎ শক্ত কণ্ঠে কারো কথা শুনে ভয় পেয়ে গেল জিমিন। ডানে বামে তাকিয়ে আবার সামনে তাকালো। সে গিয়েছিল তের কাছে নোট আনতে। নোট নিয়ে ফিরে আসার সময় উঠোন পেরিয়ে রাস্তায় পা রাখতে দেখা মিলে কি একজন রাস্তার পাশে দাঁড়িয়ে ঠোঁটে মিটি মিটি করে
কিছু জ্বলছে। জিমিনের বুঝতে 1 সেকেন্ডও সময় লাগে না পুরুষটি সিগারেটের পুরা ঠোঁটগুলোর দিকে দৃষ্টি পড়তে বুকের ভিতর দপ করে ওঠে জিমিনের। লোকটার এই ঠোঁট জোড়া দেখলে বোঝা যায় লোকটার প্রচুর কষ্ট, কিন্তু কিসের এত কষ্ট? অন্যের জন্য কেন নিজের জীবনটা এভাবে নষ্ট করছে সে? জিমিনের ভাবনার মাঝে সামনে দাঁড়ানো পুরুষটা আবারও ধমকের স্বরে জিজ্ঞেস করে, কি হলো? কথা বলছো না কেন? এত রাতে এখানে কি করছো বলো? জিমিন হালকা কেঁপে ওঠে। আপনাদের বাড়িতে নোটের জন্য গেছিলাম তের কাছে। সুগা ভাইয়া, তাহলে এখানে দাঁড়িয়ে থাকার মানে কি? সোজা বাড়ি না গিয়ে? জিমিন আর কিছু না বলে দৌড়ে বাড়ির ভিতর চলে যায়। দিকে জাংকুক কাইকে ধরে আছে। ইদানিং দেখছি তোর পাগনা গজিয়েছে বেশি। পাগনা কিন্তু জিয়ন জাংকুক ছাড়তে জানে। কিছুই জবাব দেয় না, শুধু কিম নামজুনের কথায় চুপ হয়ে আছে। তিনি জাংকুকের সাথে কোনরূপ ঝামেলা করতে বারণ করেছেন, নয়তো আজ জাংকুককে ছেড়ে দিত না কায়ো। গ্রামের অনেক মেয়ের সাথে সে বাজে ব্যবহার করে, কিন্তু কেউ তাকে কিছু বলতে পারে না। তার কারণ একটাই, বাপ গ্রামের মেম্বার, তার সাথে যুক্ত আছে এলাকার চেয়ারম্যান, তাই তো সাহসটা একটু বেশি কায়ের। নয়তো কি চেয়ারম্যানের ছোট ছেলে জিয়ন জাংকুকের জিনিসের প্রতি নজর দিতে পারে? এত সাহস দেখাতে পারে কেউ? জাংকুক গায়ের সাদা শার্টের হাতটা গুটিয়ে কনুইয়ের উপর বাস করতে করতে আবার বলে, দ্বিতীয়বার ওর আশেপাশে গেসার চেষ্টা করবি না, জানে মেরে দেব তাহলে। কথাটা বলতে বলতে জাংকুক বাইকে বসে ইনুদের নিয়ে চলে যায়। কাজ যেন পাত্তায় দিল না, বিশ্রী করে একটু হাসল। স্কুল আর কলেজের পাশে গ্রামের বাজার, সেখানে আজ একটা সমাবেশ আছে। গ্রামের চেয়ারম্যান হওয়ায় কিম নামজুনও এখানে উপস্থিত, আর উনি জোর করে জাংকুককেও নিয়ে এসেছে। সমাবেশ শুরু হওয়ার প্রায় 8 ঘন্টা পর কে বা কারা যেন গন্ডগোল শুরু করে দিল। এক পর্যায়ে তা হাতাহাতি থেকে মারামারি রূপ নিল। সব মানুষজন যে যার জীবন নিয়ে ছুটতে লাগলো এদিক ওদিক। নামজুন তাড়াতাড়ি করে জাংকুক পুলিশ স্টেশনে পাঠিয়ে দেয়। পুলিশ স্টেশনের দিকে যাচ্ছে, তখনই নজরে এলো রাস্তার ওপারে জিমিন আর তে দাঁড়িয়ে আছে, আর কিছু মেয়ে দৌড়ে চলে যাচ্ছে, সবার গায়ে কলেজের ইউনিফর্ম পরা। ওদের সামনে কয়েকটা ছেলে মিলে আরো কিছু ছেলেকে মারছে, যে কোনো সময় ওদের উপর আঘাত লাগতে পারে। দুজনেই এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সামনে আসা ছাড়া ডানে বামে কোনো দিকে যেতে পারছে না। জিমিন সহ আরো কয়েকটা মেয়ে মিলে বাজারে কিছু নিতে এসেছিল আজ ওদের কলেজের একজন টিচারের বার্থডে, সেজন্য। কিন্তু এসে যে এমন পরিস্থিতিতে পড়তে হবে বুঝতে পারেনি কেউ। জিমিন বয়ে কেঁদে দিয়েছে। তের কোনো প্রতিক্রিয়া নেই। তের মাথা যেন কিছুই ঢুকছে না। এর মধ্যে হাতে হেঁচকা টানের সামনে তাকিয়ে দেখলো জাংকুক ওকে টানছে। সাথে অনেকগুলা ছেলে এসে এখনো মারতে থাকা ছেলেগুলোকে পুলিশ দিয়ে দৌড়িয়ে দিয়েছে। তে সবটাই দেখলো, তবে মাথায় যেন ঘুরছে, সবকিছু অন্ধকার। মাটিতে পড়ে যেতে নিলে জাংকুক তেকে ঝাপটে জড়িয়ে ধরে বুকে। জিমিন চারপাশে তাকালো। এ বাজারে আরেক গলিতে তের বাবা আর ভাইয়ের কাপড়ের দোকান, কিন্তু ওনারাও এসে গিয়েছে। এখন কি কোনো ঝামেলা করবে ওনারা? জিমিনের ভাবনার মাঝে সুগা দৌড়ে এসে বোনকে আগলে নিল, কুলে তুলে নিজের দোকানের দিকে ছুটল। জাংকুক সেদিকেই তাকিয়ে রইল। এতক্ষণ কোথায় ছিল যে এখন সবাই এখন দরদ দেখাতে এসেছে? মেজাজটাই খারাপ হলো জাংকুকের। জিমিন জাংকুককে বলল, ধন্যবাদ ভাইয়া। নিজের জীবন বাঁচালে ধন্যবাদ পায় কেউ? জিমিন হাসে। ভালোবাসা সত্যি সুন্দর। সুগা ভাই যে কবে তাকে একটু ভালোবাসবে, আর তার জীবনটাও সুন্দর হবে। তেকে দোকানে এনে চেয়ারে বসিয়ে মুখে পানি ঝাপটা দিল সুগা। তে তখন সবকিছু দেখে মাথায় নিতে না পেরে বেশ হয়ে গেছিল জাংকুকের বুকে। এর মধ্যে তের বাবা জেহুব ও ফার্মেসি থেকে গ্রামের ডক্টর নিয়ে হাজির হয়। সুগা বোনকে আগলে বসে আছে নিজেও। ডক্টর তে ডান হাত টেনে বুড়ো আঙ্গুল দিয়ে কিছু চেক করে নিল। অতিরিক্ত ভয় আর টেনশনে হারিয়েছে, ঠিক হয়ে যাবে সব। ডক্টর চলে যায়। সুগার দোকানের কর্মচারী দ্বারা ডেকে সিএনজি আনে। ততক্ষণে তে চোখ পিটপিট করে তাকিয়ে থাকে। সুগা বোনকে নিয়ে বাড়ি চলে আসে, সাথে জিমিনকেও আনে। রাত এখন 9টারও বেশি সময়, আর রাত 9টা মানে গ্রামের জন্য অনেক রাত। রাত 10টা বাজতে বাজতে পুরো গ্রামের মানুষ ঘুমিয়ে পড়ে। শুধু মাঝে মাঝে দূর হতে শিয়াল কুকুরের ডাক ভেসে আসে। তে নিজের রুমে পড়ার টেবিলে বসে আছে। সারা বিকেল শুয়েছিল।
সুগা আর জেহু মিলে কড়া আদেশ দিয়েছে যেন কোনো নড়াচড়া না করে। জেহুক তো বিকেলে আর দোকানে গেল না। পাড়ার মুখ থেকে মেয়ের জন্য বাজাপোড়া নিয়ে এসে সারা বিকেল মেয়ের সাথে বসে গল্প করেছে। ডক্টর বলেছিল তে ভীষণ ভয় পেয়েছে, তাই তো ভয় কাটাতে যতটা পারে মেয়েকে স্বাভাবিক রাখার জন্য কত কিছুই না করলো। রাত 8টার দিকে খাবার খেয়ে মেয়েকে রুমে ঘুমোতে বলে নিজেও ঘুমোতে গেল, কিন্তু এর যে ঘুম আসছিল না তাই পড়তে বসে আছে। সামনেও পরীক্ষা, পড়াটাও দরকার, তাই সময়টাকে কাজে লাগাচ্ছে। তে একটা ম্যাথ করলো। ম্যাথ করা শেষ হলে খাতার পৃষ্ঠা উল্টে একটা করার জন্য ব্যস্ত হতে জানালায় টকটক শব্দ হলো। কাঠের জানালা বিদায়। তে ভাবলো হয়তো গাছের ডালপালা লেগে শব্দ করছে, কারণ বাইরে তখন অল্প অল্প বাতাস করছিল। ততক্ষণে জানালা দিয়ে জাঙ্কুক ডেকে ওঠে, জানালা খুল ছট করে, এখানে ঠিক করে দাঁড়াতে পারছি না আমি, কষ্ট হচ্ছে আমার। জানালাটা তের পড়া টেবিল বরাবর, তাই কথাগুলো তে স্পষ্টই শুনল, তবে চমকে উঠল। এত রাতে জাঙ্কুক ভাইকে সে এখানে কল্পনাও করেনি। মনের ভুল ভেবে চুপ থাকলো। কিছুক্ষণ পর জাঙ্কুক আবার বলে ওঠে, জানালা খুলবি নাকি আমি ভেঙে ফেলবো? তে এবার সত্যি চমকালো। সত্যি সত্যি জাঙ্কুক এসেছে। আবার শব্দ হওয়ার আগে তে তাড়াতাড়ি জানালাটা খুলে দিল। পর্দা সরিয়ে জাঙ্কুক লাফিয়ে রুমে প্রবেশ করলো। জানালায় কোনো গ্রিল না থাকায় খুব সহজে জাঙ্কুক চলে আসলো। জানালা বন্ধ করে জাঙ্কুক থেকে বিছানায় বসতে ইশারা করে। নিজেও গিয়ে তের পাশে গিয়ে সে বসলো। তের শরীর যেন কেমন কেমন করে উঠল। শরীর কেমন আছে এখন তোর? কি, আলহামদুলিল্লাহ ভালো। জাঙ্কুকের এমন সে বসে থাকা নিয়ে তের শরীরটা অনবরতই কাঁপতে থাকে। জাঙ্কুক সেটা বুঝতে পেরে ওকে স্বাভাবিক করতেই বলে, আজকে বাজারে কেন গিয়েছিলে? জি, মিতু ম্যামের বার্থডে ছিল, আমাদের গ্রুপের সব মেয়েরা প্ল্যান করেছিল ম্যামকে সারপ্রাইজ দিবে। তো জিয়ন জাঙ্কুককে ভালোবাসো, অথচ এই সামান্য কারণে জ্ঞান হারালে? ভবিষ্যতে যদি এর থেকে বড় কোনো বিপদ আসে তখন কি করবে? জাঙ্কুকের এমন বেসামাল কথায় হাতের আঙ্গুল উন্নায় পেনাচ্ছিল তে। হঠাৎ জাঙ্কুকের মুখে এমন কথা শুনে ভীষণ চমকায়। লোকটা কি সব বলছে? তাদের মিলন যে সম্ভব নয়। পরক্ষণে তে ভাবল, কেন সম্ভব নয়? জাঙ্কুক ভাই চাইলে সবই করতে পারে। আপনি পাশে থাকলে আমি সব বিপদের সাথে লড়াই করতে পারবো জাঙ্কুক ভাইয়া। তের মুখ থেকে এমন উত্তর শুনে জাঙ্কুকের মনটা ফুরফুর হয়ে গেছে। এতটা বুঝতে পারছে উপরে উপরে ভয় পাইলেও মেয়েটা তাকে ভালোবাসে ভিতরে ভিতরে। জাঙ্কুক আর কিছু না বলে তেকে শক্ত হাতে জড়ায় ধরে। তেও চুপ করে জাঙ্কুকের বুকে লেপটে থাকে। এভাবে কিছুক্ষণ হয়ে যায়। জাঙ্কুকের হার্টবিট ফাস্ট হচ্ছে। নিজেকে কন্ট্রোল করে তেকে ছেড়ে দেয়। তের কপালে চুমু দেয়। আর কখনো এমন ভয় পাবি না, বুঝছিস? নিজেকে শক্ত করে চলাফেরা করবি। জিয়ন জাঙ্কুকের বউ এমন ভীতু হলে চলবে না, ওটা বলে আবারও তের কপালে চুমু দিয়ে যেভাবে আসছে সেভাবে চলে গেল। শোনো জেহু, মেয়ের বিয়ে দিয়ে দাও, বুঝলে? মেম্বারের ছেলে খুবই ভালো। চেয়ারম্যান নামজনের কথার ইঙ্গিত বুঝতে পারে না জেহু, তবে আটঘাট বেঁধে যে চেয়ারম্যান আজ এখানে এসেছে সেটা বেশ বুঝতে পারল। জি চাচা, মেম্বারের ছেলে কিন্তু অনেক ভালো পাত্র হিসেবে। জেহুব এবার পুরোপুরি চেয়ারম্যানের কথা বুঝতে পারে, তবে মেয়েকে এত জলদি বিয়ে দেওয়ার ইচ্ছে নেই তার। পড়ালেখা করাবে, কিন্তু আজ হঠাৎ চেয়ারম্যান নিজে এলো। আগে তো প্রায় খবর পাঠাতো লোক দিয়ে মেয়ে যেন সামনে রাখেন। তবে কি জল বেশি দূর গড়িয়ে গেল? এমন হলে তো মেয়েকে তিনি নিজ ইচ্ছে বিয়ে দিয়ে দেবে দূরে কোথাও। তবুও এই চেয়ারম্যানের মতো মানুষের কাছে আর অপমানিত হতে হবে না। তিনি মনের কথাই মনে রাখলেন, মুখে জানালো, জি, মেয়েটার তো পরীক্ষা মাসের শেষে, তাতে কি গর্বভাবে করিয়ে রাখো। মেয়ের লাগাম দাও, আমার ছেলের দ্বার প্রান্তে যেন না যায়। বুঝতে পারছো আমি কি বললাম? খুব সহজ সরল মানুষ, গায়ে বেশ লাগলো কথাগুলা। মেয়েকে আজ একটা কিছু করবে বলে ভেবে নিল। মধ্যবিত্ত পরিবারের জন্ম হয়েও কেন বড় পরিবারের ছেলের দিকে নজর দিবে? চেয়ারম্যান নামজুন চলে যাওয়ার আগে জানালো, কাল বাদে একদিন পর শুক্রবার
সেদিন তিনি মেম্বার আর তার ছেলেকে নিয়ে আসবে, মেয়েদেরকে আংটি বদল করে যাবে। তার 1 সপ্তাহ পর ওনার ছেলে গ্রামে এলে বিয়ে হবে। জেহুব কোনো কথা বলল না, শুধু তাকিয়ে রইল। গ্রামের বাজারে 2টা কাপড়ের দোকান আছে, বড় বড়। একটা ছেলে আর একটা উনি দেখেন, আর একটা ভাড়া দিয়ে রেখেছে। এতে বেশ চলে। তবে ছেলে তার চাকরির ইন্টারভিউ দিয়ে এসেছে, চাকরিটা হয়ে গেলে 2টাই ভাড়া দিয়ে দেবে। ছেলে সুগার চায় না বাবা এই বয়সে এসে এত কষ্ট করুক। জেহুব বেশ আত্মনির্ভরশীল লোক, সাথে সম্মান তার খুবই প্রখর। সেখানে কেউ বাড়ি বয়ে এসে মেয়ের জন্য তাকে এত কথা শোনালো। জেহুবের খারাপ লাগলো। রাগে খুবে ঘরে গিয়ে স্ত্রী আয়ুর গালে থাপ্পড় বসিয়ে দিল জুড়ে। তের মা আয়ু এতক্ষণ পর্দার আড়াল থেকে সব কথাই শুনেছে, তবে তিনি ভাবতে পারেনি স্বামী এমন কিছু করবে। 28 বছর বিবাহিত জীবনের দ্বিতীয়বারের মতো হাত তুলল জেহুব। প্রথমবার ছেলের জন্য আর আজ দ্বিতীয়বার মেয়ের জন্য। ভাবতে চোখ থেকে পানি পড়ে আয়ুর, হাত দিয়ে মুছে নেই। জেহুব স্ত্রীর চোখে অশ্রু দেখে যেন হুঁশ এলো। রাগের মাথায় কাপুরুষের পরিচয় দিয়ে ফেলেছেন বুঝতে পেরে এগিয়ে এসে স্ত্রীর হাত ধরে বুকে আগলে রাখে অনেকক্ষণ। আয়ু কোনো প্রতিক্রিয়া করে না, সেভাবে পড়ে থাকে। তবে মনে মনে মেয়ের জন্য কঠিন শাস্তি বরাদ্দ করে। পাশের রুমে ছিল তে। মায়ের গায়ে বাবা হাত তুলেছে, বুঝতে অসুবিধা হলো না তার। সে তার বাবাকে কখনো মায়ের সাথে উঁচু গলায় কথাও বলতে শুনেনি, আর আজ তার জন্য কিনা তার মা বাবার হাতে থাপ্পড় খেল। তে মনে মনে বলে, শুধু কি সে দোষী? জাঙ্কুক ভাইয়ের কোনো দোষ নাই নাকি? শুধু গরিব বলে সবসময় দোষগুলা গরিব ছেলে মেয়েদের উপরেই পড়ে, বড় লোকের কোনো দোষই থাকে না? গালে কি হয়েছে তোর? আপনাকে কেন বলবো? কালকেও তো এমন কোনো চিহ্ন গালে ছিল না, রাতে তো দেখা হলো, তাহলে সকালে কি হয়েছে? জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে এলো, বুকের ভিতর তীব্র যন্ত্রণা অনুভব হলো। তুই বলবি নাকি আমি অন্য কোনো ব্যবস্থা করব? জাঙ্কুকের ধমকে তুই কেঁপে ওঠে। জি, আম্মা মেরেছে। কেন? সবটা না বলে এখান থেকে 1 পাও নড়তে পারবি না। জি, বায়োলজিতে ফেল এসেছে, তাই মেরেছে। জাঙ্কুক তের কথা শুনে হাসলো বোধহয়, তবে তে দেখলো না। বাড়ি যা, আর হ্যাঁ, মিথ্যে কখনো আমায় বলবি না। সত্যিটা জানার ক্ষমতা কিন্তু আমার আছে। এই কথাটা শুনে চোখ তুলে একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। হ্যাঁ, সত্যি তো সেই মিথ্যে বলেছে, কিন্তু সত্যিটা বলার মতো নয়। জাঙ্কুক নিজের সাথে থাকা বাইকটায় উঠে চাবি ঘুরিয়ে ঘুরিয়ে চলে গেল। পেছন পেছন 3টা বাইকও জাঙ্কুককে ফলো করলো। তে ওইদিকে তাকিয়ে তাকে একটা দীর্ঘশ্বাস ফেলে। এভাবে আর কতদিন চলবে? তুই বল, নয়তো আমাকে বলতে দে ভাইয়াকে। বাদ দে এসব, বাবা বিয়ে দেখছে আমার জন্য, আর তুই তো জানিস এসব সম্ভব নয়। জিমিন চুপ করে যায়। সত্যি তো নামজুন লোকটা বড্ড পাষাণ। তাহলে জেহুব যখন দোকানে চলে যায়, আয়ু তে রুমে আসে। গত রাতের আগে রাতে যে জাঙ্কুকে দেয়া শপিং ব্যাগে কিছু ফুল আর চকলেট দেখে আয়ুর বুঝতে বাকি রইল না কিম নামজুন কেন এত উঠে পড়ে লেগেছেন তের বিয়ে দেওয়ার জন্য। আয়ু রাগের মাথায় তের গালে থাপ্পড় মেরে বসে পরপর টেবিলে থাকা কাঠের স্কেল দিয়েও মেরেছে শেষে। টুগা এসে আদরের বোনকে মায়ের হাত থেকে বাঁচিয়েছিল। কথাগুলা মনে হতে তের বুকটা ভারী হয়ে আসে। আব্বা, তোমাকে শহরে যেতে হবে। তোমার মামা খবর পাঠিয়েছে। কবে? আজ রাতেই যেতে বলেছে। কাল সকালে ওখানে মিটিং আছে একটা। কিন্তু বাড়িতে মেয়েটা প্রেগন্যান্সি 9 মাস চলতেছে, পুরুষ মানুষ থাকাটা দরকার, কি আজ না গেলেই নয়? চুপ থাকো, তুমি মেয়ে মানুষ, তুমি এত কিছু কি বুঝবে? আমি আসি না করে। তাছাড়া ওখানে একটা রাজনৈতিক মিটিং আছে, তুমি জানোই তো তোমার ভাই কিরকম। ফোন করে আর্জেন্ট জাঙ্কুককে আজকেই যেতে বলেছে। জিন আর কিছু বলে না, স্বামীর কথাই চুপ হয়ে যায়। লতিফ মেম্বার বরাবরই ভালো লোক, কোনো খারাপ রেকর্ড ওনার নামে নেই, আর পরিবার নিয়েও কোনো রেকর্ড নেই। কিন্তু এই এক ছেলে কাইকে নিয়ে গ্রামের সবারই অভিযোগ আছে। কাই হওয়ার পর থেকে কোনো কারণবশত ওনার স্ত্রী আর বাচ্চা নিতে পারেননি। সেই সুবাদে ছেলেকে ভীষণ আদর জন্য বড় করেছেন মেম্বার সাহেব। তবে আদর বেশি দিতে গিয়ে হয়তো সুশিক্ষাটা দিতে পারেনি।
ছেলে তাদের বিগড়ে গিয়েছে, এখন যদি কোনো নারীর কারণে সে বিগড়ে যাওয়া ছেলে ভালো হবে এমন আশ্বাস দেওয়া হয় তাহলে কোনো মা বাবাই সে সুযোগ হাতছাড়া করবে না। চেয়ারম্যানের কথা অনুযায়ী কাজে লেগে পড়েছে। জেহুবকে রাজি করাতে সক্ষম হয়েছে, অবশ্য বেশি জোরও করতে হয় নাই। খুব সহজে জেহুব রাজি হয়ে যায়। লতিফ মেম্বার ভাবে হয়তো তার ভালো ব্যবহার আর জাত বংশের পরিচয়ের কারণে জেহুব রাজি হয়ে গেছে, কিন্তু আসলে ওনার ভাবনাটা সম্পূর্ণ ভুল। এটা হয়তো মেম্বার খুব শিগগিরই জেনে যাবে। 2টার বেশি সময় হয়ে গেছে। মাত্রই লতিফ মেম্বার নিজের খুব কাছে 3জন পুরুষ আর ছেলের সাথে নামজুনকে নিয়ে উপস্থিত হলো তেদের বাড়িতে। খাওয়া দাওয়া শেষে তারা সবাই মিলে মেয়েকে আনার জন্য বলে। জেহুব সুগাকে বলে তেকে নিয়ে আসার জন্য। সুগা মুচকি হেসে চলে গেল বোনের রুমে। ফিরে এলো 5 মিনিট পর। কিন্তু ওদের দেখে সবাই অবাক হয়ে গেল। আয়ু রান্নাঘরে কিছু মহিলাকে নিয়ে কাজ করছিল, কিন্তু বসার ঘরে ছেলে মেয়ের এমন অবস্থা দেখে অবাক হয়ে এগিয়ে এসে বলে, এসব কি সুগা? বোনকে বোরকা কেন পরিয়েছ? এসব কি? আমি যে শাড়িটা রুমে রেখে আসছি ওটা পরে রেডি হয়ে আসো তাড়াতাড়ি। সুগা মাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বোনের হাত টেনে ধরে বসার ঘর পেরিয়ে বারান্দায় এসে জাঙ্কুক বলে ডাক দিল। এর মধ্যে সবাই বসার ঘর ছেড়ে বারান্দায় জড়ো হলো। কি শুরু করেছে এখানে? জাঙ্কুক কোথা থেকে আসবে? ও তো ডাকা গিয়েছে কাল। আর তোমার এমন ব্যবহারের মানে কি সুগা? যেন শুনলই না নামজনের কথা, বরং বোনের হাত যেভাবে ধরেছিল সেভাবে নিয়ে এগিয়ে যেতে হাতের টান অনুভব করলো। তে নিজেও অবাক হয়। নিজের বা হাতের দিকে দৃষ্টি দিতেই দেখলো তাই তের হাত ধরে টানাটানি করছে। রক্তচক্ষু দিয়ে তাকালো কায়ের দিকে। এই ছেলেকে সে কোনো কালেই পছন্দ করে না, কাপুরুষের থেকে কম না। মেয়েদেরকে একা পেলে নিজের আসল রূপ দেখায়, শুধু সময়ের অপেক্ষা করে। এতদিন কিছু বলেনি, দাঁতে দাঁত চেপে সব সহ্য করে গিয়েছে, কিন্তু আজ আর নয়। যা থাপ্পড় লাগিয়ে দে কায়ের গালে। আমার বোনের দিকে আরেকবার চোখ তুলে তাকালে তোর চোখ আমি উপড়ে ফেলবো। সব কি সুগা? আমাদের ডেকে এনে অপমান করছো কেন তুমি? আপনাদের ডেকে এনেছে? কে ডেকে এনেছে? নাকি আপনারা নিজের ইচ্ছায় এসেছেন? জাঙ্কুক এগিয়ে এসে নামজনের সামনে দাঁড়িয়ে বলল, আপনার সম্মান খুবই প্রকট, তাই না? আচ্ছা আমি দেখব আজ তাহলে সেটা। কথাটা শেষ করে জাঙ্কুক তের হাত ধরে টেনে বাড়ি থেকে বের হওয়ার জন্য চলে যেতে নিলেই সুগা আদেশের স্বরে বলে ওঠে, ভালোবেসে হিরো নয় বিলেন হবে দরকার পড়লে। আমার মতো হিরো হয়ে ভালোবাসা ত্যাগ করো না, বিলেন হয়ে ভালোবাসা জয় করে নাও। জাঙ্কুক সুগার কথায় মুচকি হেসে চলে গেল। সে কোনো দিন হিরো হতে চায়ও না, বিলেন হতে চায়। আর বিলেন হারতে শিখে না, মারতে শিখে, নয় মরতে। জাঙ্কুকের সাথে অনেকগুলো ছেলে রয়েছে, তারা সবাই বাইক নিয়ে জাঙ্কুকের পেছন পেছন গেল। চেয়ারম্যান নামজুন চুপ করে রইল। এখন চাইলেও আর কিছু করতে পারবে না, কিন্তু তার ছেলে কি করতে চাচ্ছে আর মেয়েটাকে নিয়ে কোথায় গেল?